ব্রেকিং নিউজ হচ্ছে উপদেষ্টা মাহফুজের বাসায় বোতল নিক্ষেপকারী, এরপর কল্পনাতীত যা হলো। প্রিয় দর্শক, আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমরা অবশ্যই নিতে চাই। ইউটিউবের মেসেজ বক্সে গিয়ে কমেন্ট করুন। আমি একটি ব্রেকিং নিউজ আপনাদেরকে প্রথমেই দিতে চাই। ব্রেকিং নিউজটি মাহফুজ আলম তার ফেসবুক পেজে শেয়ার করেছেন, সেটি আমি এখন আপনাদের সামনে উপস্থাপন করছি। মাহফুজ আলমের দুটো পেজ রয়েছেন। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য এবং সম্প্রচার বিষয়ক উপদেষ্টা। এই অন্তর্বর্তীকালীন সরকারে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ দূত হিসেবে যুক্ত হয়েছিলেন, বিশেষ সহকারী হিসেবে সম্পৃক্ত হয়েছিলেন। পরে নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে ছেড়ে দিলে মাহফুজ আলমকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়। বোতলকাণ্ডের ঘটনা এখন সারা বাংলাদেশের মানুষ সবাই জানে। আপডেট কি? মাহফুজ আলম তার পেজে এই সংক্রান্ত বিষয়ে আপডেট দিয়েছেন। তিনি লিখেছেন, মানে তার পেজে অ্যাডমিন থেকে লেখা হয়েছে, তথ্য উপদেষ্টার উপর আক্রমণকারী মোহাম্মদ হুসাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। ডিবি অফিসে তার সাথে ও তার পরিবারের সাথে কথা বলেছেন তথ্য উপদেষ্টা। আন্দোলন শেষে তিনি তাকে বাসায় আসার দাওয়াত দিয়েছেন। এর আগে দুপুরে তিনি হুসাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিভাবকদের জিম্মায় হস্তান্তরের অনুরোধ জানিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। দ্রষ্টব্য শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন, আর কয়েক ঘন্টার মধ্যেই জবির সমস্যা সমাধান নিয়ে সরকারের স্পষ্ট রোডম্যাপ জানানো হবে। জবির শিক্ষার্থীদের আবাসন সংকট দ্রুতই সমাধান হবে। আমরা দেখতে পাচ্ছি উপদেষ্টা মাহফুজ আলমের মন্ত্রী পাড়ায় যে বাসা আছে, সেই বাসায় গিয়েছিলেন বোতল নিক্ষেপকারী উপদেষ্টার দাওয়াতে। আপনার ছবিটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। সেই ছাত্রের সঙ্গে তার মাও উপস্থিত ছিলেন। এরপর তারা কথা বলেন এবং ফটো সেশনেও অংশ নেন। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে মোহাম্মদ হুসাইনকে সেই বাসায় ডেকে নেওয়া হয়। সেখানে উপদেষ্টা মাহফুজ আলম একান্তে কথা বলেন। মোহাম্মদ হুসাইনের সঙ্গে তার মা এবং অন্য দুজন আত্মীয় উপস্থিত ছিলেন বলে সূত্র নিশ্চিত করছে। মাহফুজ আলমের কাছে মোহাম্মদ হুসাইনের মা দুঃখ প্রকাশ করেন। মাহফুজ আলম তখন বলেন যে যা হবার হয়ে গেছে। মোহাম্মদ হুসাইনও বলেন যে এটা আসলে অনাকাঙ্ক্ষিত ভাবে হয়েছে। আমি বোতলটি উপরে ছুঁড়েছিলাম, আমি আপনাকে মারতে চাইনি, আপনার দিকে ছুড়িনি, কিন্তু এটি কাকতালীয় ভাবে আপনার উপর গিয়ে পড়েছে। তো যাই হোক, এখন এই মোহাম্মদ হুসাইনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে ডিবি তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের পরে মাহফুজ আলমের অনুরোধেই তাকে ছেড়ে দেওয়া হয় এবং মোহাম্মদ হুসেন তার সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে অনেক জলঘোলা হয়েছে, এটা নিয়ে অনেক কিছুই হয়েছে, সেই বিষয়গুলো আপনারা জানেন। আমি দু একটি বিষয়ে শুধুমাত্র আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা এই ঘটনাটি ঘটার পরে দেখলাম যে জুলকারনাইন শায়ের, আল জাজিরার সাংবাদিক, তিনি একটি অডিও প্রকাশ করলেন। সেই অডিওতে কি লেখা ছিল? জুলকারনাইন শায়ের গতকালই, মানে 15ই মে এই অডিওটি প্রকাশ করেন যে বোতল নিক্ষেপের ঘটনার পর উপস্থিত সাংবাদিক, সরকারি কর্মকর্তা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি শিক্ষকদের সাথে উপদেষ্টা মাহফুজ আলমের কথোপকথনের অডিও বলে দাবি করা একটি অডিও ক্লিপ। জুলকারনাইন শায়ের তিনি নিজেও এটাকে দাবি করেছেন, তিনি কিন্তু বলেননি যে এটা হচ্ছে মাহফুজ আলমের ক্লিপ। তো এটা ইতোমধ্যে ব্যাপক হয়ে গেছে। যাই হোক, এই ভিডিওটি, এই অডিওর ভিডিওটি ফেসবুকে আছে, আপনারা শুনে নিতে পারেন। আমি যেটা লিখেছিলাম এই ঘটনার পরে, যে উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে যে কারোর মতের দ্বিমত হতে পারে, কিন্তু এই জন্যে তাকে আক্রমণ করা গ্রহণযোগ্য নয়। আমি পুরোপুরি স্ট্যাটাসটি পড়ছি, আমার যে স্ট্যাটাস ছিল। মাহফুজ আলমের মতের সঙ্গে যে কারো দ্বিমত থাকতে পারে, কিন্তু তাকে শারীরিকভাবে আক্রমণ অগ্রহণযোগ্য এবং অপরাধ। বোতল ছুঁড়ে মারা ছাত্রের আইন অনুযায়ী ব্যবস্থা নিশ্চিত করা হোক, আর এই মুহূর্তে জবির সব দাবি মেনে নেওয়া হোক। এইরকম ছিল আমার স্ট্যাটাস। প্রিয় দর্শক, এই ঘটনার পর
আজকে যে ঘটনাটি ঘটেছে, আজকে এখন পর্যন্ত মানে 7টা 44 মিনিট সন্ধ্যা, বা আমি রাতও বলতে পারি, এই সময় পর্যন্ত কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষার্থীরা এখন কাকরাইল মোড়ে অবস্থান করে আছেন। যদিও উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন যে কিছুক্ষণের মধ্যেই সরকারের পক্ষ থেকে স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করা হবে। সেই সমাবেশ থেকে অবরোধ কর্মসূচি থেকে যে বক্তব্যটি আমরা শুনতে পেলাম সেটিও আমি আপনাদেরকে শোনাচ্ছি। তাকে হস্তান্তর করতে হবে, বলে দিলাম, সময় মাত্র 2 ঘন্টা। আপনারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভালোবাসা দেখেছেন, 24-এর গণঅভ্যুত্থানে বুক চিতিয়ে আপনাদেরকে ঘিরে রাখা দেখেছেন, বুকের তাজা রক্ত দেওয়া দেখেছেন, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হুঙ্কার কিন্তু দেখেননি। আমরা যে যৌক্তিক দাবিতে দাঁড়িয়েছি, আমাদের যৌক্তিক দাবি মেনে নিন। আমরা প্রিয় আমাদের রক্তের উপর দিয়ে গড়ে ওঠা ইন্টারিম সরকারকে বলতে চাই, আপনার ঘুম ভাঙান, আপনার ঘুম ভাঙান, আমাদের দাবি মেনে নেন। আমরা পড়ার টেবিলে ঘুরে যাব মাত্র 2 মিনিটের নোটিশে, মাত্র 2 মিনিটের নোটিশে আমরা আমাদের পড়ার টেবিলে ফিরে যাব। প্রিয় দর্শক, এর আগে মাহফুজ আলম এই বিষয়ে বলেছিলেন, কিছু বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যটিও আপনাদেরকে আমি দেখাতে চাই। সেখানে তিনি বলেছিলেন যে এই ঘটনার পরে আসলে তিনি কি মনে করছেন। তিনি কিন্তু স্পষ্টভাবেই সেখানে ব্যাখ্যা দিয়েছিলেন যে তিনি আসলে কি মনে করছেন। এখানে আমি চুম্বক অংশ পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। জবি থেকে জুলাই গণ অভ্যুত্থানে 2 জন শিক্ষার্থী ভাই শহীদ হয়েছেন এবং অনেক ভাই বোন আহত হয়েছেন। জবির ভাই বোনদের বলবো, আপনাদের ন্যায্য দাবি আদায়ের জন্যই আমি গিয়েছিলাম। জুলাই আমাদের মধ্যে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের আত্মিক বন্ধন তৈরি করেছে। আশা করি এ বন্ধন কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের জন্য ছিন্ন হবে না। আপনাদের যে কোনো প্রয়োজনে ঝুঁকিপূর্ণ হলেও আপনারা আমাকে সাথে পাবেন। এবং আরেকটি বিষয় তিনি বলেছেন যে সবার সম্মতি হোক, ভুল হলে তা থেকে শিক্ষা গ্রহণ করে আমরা এগুতে চাই। আমি এই স্ট্যাটাসের ভেতর থেকে সব কথাগুলো নিচ্ছি, শুধুমাত্র এই কথাটাকে আমি কোট করতে চাই, ভুল হলে তা থেকে শিক্ষা গ্রহণ করে আমরা এগুতে চাই। মাহফুজ আলমের উপর যে বোতল নিক্ষেপ করা হলো, এরপরে সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের পরামর্শ এসেছে। কেউ কেউ এমন বলেছেন যে মাহফুজ আলম বোতল নিক্ষেপের পর সেখান থেকে কথা না বলতে পেরে যে চলে গেলেন, এটা না করে তিনি যদি ধৈর্য এবং সহিষ্ণুতার সঙ্গে সেখানে দাঁড়িয়ে থাকতেন, দাঁড়িয়ে থেকে ছাত্রদের কথা শুনতেন এবং সমাধানের আশ্বাস দিতেন, পাশাপাশি যারা বোতল নিক্ষেপ করলো বা ভুয়া ভুয়া স্লোগান দিল তাদেরকে সেখানেই ক্ষমা করে দিতেন বা সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতেন, তাহলে সেখানেই সেই মুহূর্তেই আসলে হিরো হয়ে যেতেন মাহফুজ আলম। কারণ তিনি ছাত্রদের প্রতিনিধিত্ব করেন এবং সে কারণেই সেখানে গিয়েছিলেন। আপনারা জানেন যে এই শিক্ষা বিষয়ক যে কোনো বিষয়ের দায়িত্ব হচ্ছে শিক্ষা উপদেষ্টার। আমরা কিন্তু গত 3 দিন ধরে শিক্ষা উপদেষ্টার কোনো সামান্যতম বিবৃতি পাইনি, কোনো সামান্যতম ফুটেজও টিভি চ্যানেলে দেখিনি। আমি একটা স্ট্যাটাস দিয়েছি 5 ঘন্টা আগে এইরকম, যে শিক্ষা উপদেষ্টা কোথায়? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি মানুষ নয়? সারা রাত মশার কামড় খেলো, কেউ খোঁজও নিল না। গতকালকে রাতেও তারা রাজপথেই অবস্থান করেছিল। কিন্তু আমরা দেখতে পেলাম যে রাষ্ট্রের পক্ষ থেকে কোনো একজন ব্যক্তি বা কর্তা ব্যক্তি, উপদেষ্টা তো দূরের কথা, কেউই তাদের এসে সান্ত্বনা দেয়নি বা আশ্বাস দেয়নি বা কথা বলেনি। 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর সরকারের পক্ষ থেকে এই ধরনের আচরণ গ্রহণযোগ্য নয় এবং শোভনীয় তো নয় বটেই, এরকম কিন্তু অনেকেই মন্তব্য করছেন। প্রিয় দর্শক, তো আমরা আজকে যে ঘটনা ঘটলো, মাহফুজ আলম তার বাসায় দাওয়াত করলেন বোতল নিক্ষেপকারী ছাত্রকে, তার পরিবার সহ।
এটা ইতিবাচক অবশ্যই বলতে হবে। এখন দেখুন এই ভুলগুলোর মধ্য দিয়ে আসলে শিক্ষা কি উপস্থাপিত হলো। আরেকটি ঘটনা আপনাদেরকে জানাতে চাই যে এনসিপির পক্ষ থেকেও আওয়ামী লীগ নিষিদ্ধের পর আমরা দেখলাম যে ৭১-এর গণহত্যাকারীর সহযোগীদেরও বিচারের আওতায় আনতে হবে। এই প্রশ্নটি উপদেষ্টা মাহফুজ আলম প্রথম ওঠান। এরপরে এটিকে আরো আগুনে ঘি ঢেলে দেয় এনসিপি। তাদের অফিসিয়াল ফেসবুক পেজেই কিন্তু স্পষ্টভাবে বলা হয় যে ১৯৭১ সালের যুদ্ধাপরাধ বা গণহত্যার যারা সহযোগিতা করেছেন তাদেরকে বিচারের আওতায় আনতে হবে বা তাদেরকে ব্যাখ্যা দিতে হবে। এখানে স্পষ্টভাবে বাংলাদেশ জামাতে ইসলামের নাম উল্লেখ না করা হলেও এটা তো স্পষ্টই যে আসলে বলা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবিরকে ইঙ্গিত করে। কিন্তু আজকে একটা অবাক ব্যাপারই বটে, এই ধরনের ফেসবুক স্ট্যাটাস চালাচালির মধ্যেই এনসিপির যুব বিষয়ক উইং আত্মপ্রকাশ করেছে। সেই যুব বিষয়ক উইং এর আত্মপ্রকাশ অনুষ্ঠানের দাওয়াত দিতে এনসিপি নেতারা গিয়েছিলেন জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদের কাছে। তিনি বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি, তার কাছে গিয়ে কার্ড দেওয়া হয় গতকাল। আজকে তিনি যুব উইং এর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তার মানে বরফ কি গলতে শুরু করলো? প্রিয় দর্শক, আমরা ৫ই আগস্ট গণ অভ্যুত্থানের পরের বাংলাদেশটিকে কেমন দেখতে চাই? গণ অভ্যুত্থানের শক্তির মধ্যে বিভেদ তৈরির জন্য একটি চক্র নিরন্তরভাবে অপচেষ্টা চালাচ্ছে। তারা ধারাবাহিকভাবে কাজ করছে। জুলাই সনদ দেওয়ার কথা ৩০ কার্য দিবসের মধ্যে, আপনারা জানেন যেদিন আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণাটি আসে। আর মাত্র ২৪ কার্য দিবস রয়েছে। অল্প সময়ে জুলাই সনদ ঘোষিত হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনেক বিষয় মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে। নতুন স্বপ্ন দেখতে পারবে বাংলাদেশের মানুষ। যারা এই বিপ্লবকে সংগঠিত করেছেন তাদের সুরক্ষা সহ বিপ্লবের চেতনাও সমুন্নত এবং উচ্চ মর্যাদায় আসীন হবে বলেই সবাই আমরা মনে করি। এই জুলাই সনদ যেন দেয়া না হয়, এজন্যে অভ্যুত্থানের শক্তিগুলোকে ভেঙে টুকরো টুকরো করার জন্য প্ল্যান চলছে। বিভেদ এমন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যাতে ঐক্য সুদূর পরাহত হয়। এর ফলে তৃতীয় যে কোনো কর্মকাণ্ড বা অপতৎপরতা বাস্তবায়ন সহজ হবে। কেউ কেউ বলছেন, মানে গণ অভ্যুত্থানের পক্ষের সংগঠকরা, যে এই সব স্ট্যাটাস চালাচালির মধ্যে আমরা দেখতে পেলাম যে গোপালগঞ্জে ছাত্রলীগ বড় মোটরসাইকেল মিছিল করেছে। তো এটি নিশ্চয়ই একটা ইঙ্গিতবাহী ব্যাপার। প্রিয় দর্শক, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশটি সৃষ্টি হয়েছে, সেই বাংলাদেশের গর্বিত একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে আমি যেটা মনে করি যে ১৯৭১-এর যে ধারাবাহিকতা সেটি আসলে ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অগ্রগামী হয়েছে। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার আমাদের লক্ষ্য ছিল ৭১-এ, সেই লক্ষ্য তো পূরণ হয়নি। ২৪-এ এসে সেই কথাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আবারও জানিয়ে দিয়েছে এদেশের ছাত্র জনতা এবং জনগণ। সুতরাং এখন ২৪-এর এই গণ অভ্যুত্থানের চেতনা, আদর্শ, লক্ষ্য সমূহকে সমুন্নত রাখবার জন্য জুলাইয়ের শক্তির মধ্যে ঐক্যবদ্ধতা প্রয়োজন, যাতে কোনো বিপদ না হয়, সেটাই প্রয়োজন। আমি যেটা মনে করি, ভলতেয়ার যেটা বলেছেন যে আমি আপনার মতকে পছন্দ নাই করতে পারি, আপনার মতের বিরুদ্ধের মানুষ আমি হতে পারি, কিন্তু আপনার মত প্রকাশের অধিকার রক্ষার জন্য প্রয়োজন হলে আমি জীবন দিতেও প্রস্তুত। জুলাই অভ্যুত্থানের পর অভ্যুত্থানকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন সম্পর্ক হওয়া উচিত যে প্রচন্ড কঠিন ভয়াবহ বিরোধ সত্ত্বেও মুখ দেখা দেখি থাকবে, টেবিলে বসে আলোচনার সুযোগ থাকবে, পরস্পরকে যুক্তি দিয়ে তার ভুলগুলো ধরিয়ে দেওয়ার প্রবণতা থাকবে। তবেই বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে বা এগিয়ে চলার যে শপথ করেছে বা আশা পেয়েছে সেটা অব্যাহত থাকবে। প্রিয় দর্শক, এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে একক ব্যক্তির মিথ কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। কেমন মিথ? ১৯৭১ সালে একক একজন ব্যক্তি মুক্তিযুদ্ধ করে দিয়েছেন, তিনিই সবকিছু, এই যে বয়ান, সেই বয়ান এই ২৪-এর গণ অভ্যুত্থান ভেঙে দিয়ে এখন এই ২০২৪-এর গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড যদি বলি, কাকে বলতে পারবো? বাংলাদেশের ছাত্র এবং জনগণই হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের মূল মাস্টার মাইন্ড।
কোনো একক ব্যক্তি নয়, কোনো একক দল নয়, কোনো একক চিন্তার মানুষ নয়। এটি যতদিন আমরা মনে রাখতে পারবো ততদিন নিঃসন্দেহে আমাদের বাংলাদেশ সোজা পথে এগুবে। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক শ্রোতা, আমিরুল মোমিনিন মানিক ভাই গুরুত্বপূর্ণ তথ্য দিলেন। এ বিষয়ে আপনার মন্তব্য চাচ্ছি, কমেন্ট বক্সে লিখবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওতে তথ্যবহুল আলোচনা জেনেছেন। আমিরুল মোমিনিন মানিক ভাই অথেন্টিক সোর্স থেকে তিনি কথা বলে থাকেন। এ বিষয়ে মন্তব্য লিখতে পারেন কমেন্ট বক্সে।